নেক্সট হচ্ছে আপনাদের যদি কোশ্চেন্স থাকে রিলেটেড, তো ফার্দার কোশ্চেন্স করতে পারেন। শাকিল ওকে, ভাই, ওভার থ্যাংক টু ইউ। ইউ। জি, থ্যাংক ইউ ভাইয়া, আপনি আসলে আপনাকে অনেক ধন্যবাদ। সবগুলা টপিক খুব ভালোভাবে আপনি এক্সপ্লেইন করছেন। আই আই থিঙ্ক আমরা সবাই সেটা বুঝতে পারছি। তো এখানে অনেকে অনেক টাইপের কোশ্চেন করছে। তো আমি আসলে র্যান্ডমলি কিছু কোশ্চেন নিচ্ছি। তো সবার শুরুতে এক ভাই বলছেন, ওনার নাম হচ্ছে ফাহাদ হোসাইন। তো উনি বলছে যে বিগ ডেটা ইঞ্জিনিয়ারিং আর ডেটা সায়েন্স এটা কি কোরিলেটেড কিনা সামহাউ। তো এটা যদি আপনি একটু এক্সপ্লেইন করেন যে ডেটা ইঞ্জিনিয়ারিং আসলে ডেটা সায়েন্সের সাথে কিভাবে কোরিলেটেড, কারণ ডেটা সায়েন্সে তো আমরা জানি নর্মালি আমরা কি করি, ডেটা সায়েন্স বলতে আমরা বুঝি আসলে স্ট্যাটিস্টিক্স এর একটা আপডেটেড ভার্সন, তাই না? তো জি। ডেটা ইঞ্জিনিয়ারিং এর সাথে আবার আবার ডেটা সায়েন্সের রিলেশনটা কেমন? ওকে। আচ্ছা, আমরা প্রিভিয়াস স্লাইড গুলোতে বলে আসছিলাম যে আসলে ডেটা ইঞ্জিনিয়ারদের আসলে রোলস এন্ড রেসপন্সিবিলিটিসটা কি। ঠিক আছে? এটা আসলে একটা ডাটা ইঞ্জিনিয়ার ভ্যারাইটিস অফ সোর্স থেকে ডাটা ইন্টিগ্রেট করে, দেন ডাটা প্রসেস করে, দেন একটা প্রসেস করার সময় বিভিন্ন রকম অ্যালগোরিদম বা বিভিন্ন রকম ট্রান্সফরমেশন লজিক অ্যাপ্লাই করে। ঠিক আছে? অ্যাপ্লাই করার পর দেন একটা ওয়েল স্ট্রাকচার্ড ওয়েতে ডাটাকে নিয়ে আসে ফর ফার্দার অ্যানালাইসিস হতে পারে, বা বিভিন্ন মেশিন লার্নিং অ্যালগোরিদম ওই প্রসেস ডাটার উপর হতে পারে। ঠিক আছে? তো একজন ডাটা ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে আপনার বিভিন্ন সোর্স থেকে ডাটাগুলোকে কালেক্ট করা, বিভিন্ন ফর্মুলা বা বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন লজিক অ্যাপ্লাই করা, করার পরে ফাইনালি একটা ওয়েল শেপ, একটা স্ট্রাকচার শেপে ডাটাকে স্টোর করা হয়, যাতে ফার্দার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডাটা সায়েন্টিস্ট ওই ডাটাটা ইউজ করে ওর উপর বিভিন্ন মেশিন লার্নিং অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে পারে। তো রাইট। ডাটা ইঞ্জিনিয়ারের রোলটা আর ডাটা সায়েন্টিস্টের রোলটা ডিফারেন্ট। একজন ডাটা সায়েন্টিস্ট এটা মানে তার জন্য এটা হেডেক না যে আসলে একটা সোর্স সিস্টেম থেকে কিভাবে ডাটাটা আসবে, কিভাবে এটার উপর বিভিন্ন রুল অ্যাপ্লাই হবে, কিভাবে ডাটা ক্লিন করা হবে, কিভাবে ডাটাটা স্টোর করা হবে, এগুলো তা একজন ডাটা সায়েন্টিস্টের হেডেক না। এটা একটা ডাটা ইঞ্জিনিয়ারের হেডেক। ঠিক আছে? ডাটা সায়েন্টিস্টের হেডেক হচ্ছে কিভাবে আমি মেশিন লার্নিং এফিসিয়েন্টলি ওটার উপর অ্যাপ্লাই করে বিভিন্ন প্রেডিক্টিভ অ্যানালাইসিস করতে পারবো, বিভিন্ন রিকমেন্ডেশন করতে পারবো কাস্টমারকে। সো এটা হচ্ছে তার রোলটা। তো ইটস দ্য ডিফারেন্স বিটুইন ডাটা ইঞ্জিনিয়ার আর ডাটা সায়েন্টিস্ট, দুটা ফিল্ড হিসেবে। ওকে, শাকিল ভাই, ওভার টু ইউ। থ্যাংক ইউ। অনেক সুন্দর করে এক্সপ্লেইন করছেন পুরো ব্যাপারটা। তো আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন আমি যদি র্যান্ডমলি পিক করি, এখানে আরেকজন ভাই বলছেন, উনি নাম হচ্ছে নয়ন ভাই। তো উনি উনি বলছেন যে আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে ডেটা ইঞ্জিনিয়ারিং আসলে এটা কি গুড ক্যারিয়ার কিনা, মানে এই ফিল্ডে আসলে ফিউচার কেমন, বা এআই দিয়ে আসলে সামহাউ ডেটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডটাকে আসলে কোনোভাবে রিপ্লেস করা যাবে কিনা। আচ্ছা, বেসিক্যালি ডাটা ইঞ্জিনিয়ারিং বা আদার্স যে ফিল্ড গুলো, মেশিন লার্নিং আমি এখানে নিয়ে আসতেছি, এগুলো কাইন্ড ইমার্জিং। ঠিক আছে? এগুলো আস্তে আস্তে বাংলাদেশে আসতেছে। আপনারা যদি বিভিন্ন জব সাইট, বিডি জবস বা লিঙ্কডইন পোস্টে দেখেন, আপনারা কিন্তু দেখবেন এখন কিন্তু বেশ ডাটা ইঞ্জিনিয়ার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার উপর কিন্তু বেশ জবের সার্কুলার আসছে। আমি কিন্তু লাস্ট আহ 1-2 সপ্তাহে অনেকগুলো কোম্পানির ডাটা ইঞ্জিনিয়ার পজিশন কিন্তু আমি দেখছি। বিভিন্ন সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলেন, আরএমজি সেক্টর হতে পারে, বা আপনার বিভিন্ন টেলকো সাইট হতে পারে। ঠিক আছে? তো বিভিন্ন সাইটে কিন্তু আপনার বিভিন্ন এই ডাটা ইঞ্জিনিয়ার চাচ্ছে এই মোমেন্টে। তো এটা কিন্তু ইমার্জিং এবং এটা কিন্তু ভালো একটা ডিমান্ড আছে। তো নট অনলি আপনার এখানে এখানে রিমোট জবের একটা ভালো ইয়ে আছে। আপনারা যদি বিভিন্ন রিমোট জব সেক্টরে সার্চ করেন, দেখবেন যে ডাটা ইঞ্জিনিয়ারের হিউজ ডিমান্ড। কারণ একজন ডাটা ইঞ্জিনিয়ার ডাটাকে ঠিকমতো প্রসেস করতে পারলেই কিন্তু আপনার ডাটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডাটা অ্যানালিস্ট এটাকে ঠিকমতো ডাটাকে ইউটিলাইজ করতে পারে। ঠিক আছে? রাইট। তো বাংলাদেশ রাইট। পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো ডাটা ইঞ্জিনিয়ারিংটা খুবই একটা ব্রাইট ফিউচার। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। মনে হয় উনি বুঝতে পারছে। আচ্ছা। তো আচ্ছা ভাইয়া, এখানে আরেকজন ভাইয়া জিজ্ঞাসা করছেন। উনি 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 জানতে চাইছে যে অ্যাকচুয়ালি ডেটা ইঞ্জিনিয়ার যদি কেউ হইতে চায় তাহলে তার কোনো প্রিরিকুইজিটস আছে কিনা, মানে প্রিভিয়াসলি আসলে তার কোনো অভিজ্ঞতা থাকতে হবে কিনা ডেটা ইঞ্জিনিয়ারিং এর স্কিল গুলো শেখার জন্য। আচ্ছা, আমরা যদি প্রিভিয়াস স্লাইড গুলোতে যাই,
আচ্ছা, এখানে এগুলোতে হচ্ছে আসলে বেসিক্যালি একটা ডাটা ইঞ্জিনিয়ার কি কি স্কিলস গুলো থাকা দরকার এখন। হ্যাঁ, এমন হতে পারে যে একজন সামবডি, কেউ একজন ফ্রেশ, তার আসলে কোনো ধরনের নলেজ নেই। তো এখানে আসলে স্টেপ বাই স্টেপ একটা রোড ম্যাপ প্ল্যান করতে হবে, ঠিক আছে? যে আমি একজন ডাটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমার আমি লেটস সে প্রথম এক এক মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, মানে ডিপেন্ডস তার সে কতটা আসলে এফোর্ট দিবে, কতটা সে প্র্যাকটিস করবে, কতটা লার্ন করবে, এটার উপর বেস করে একটা রোড ম্যাপ তৈরি করবে। তো প্রথমে একটা হতে পারে যে লেটস সে সে একজন এসকিউএল দিয়ে শুরু করতে পারে। প্রথমে এসকিউএল এর থেকে একটা ভালো একটা নলেজ হলো, যেহেতু আমাদের এখন গুগলে সার্চ করলেই লটস অফ টিউটোরিয়ালস অ্যাভেলেবল, ঠিক আছে? W3 স্কুলস বলেন বা আপনার টিউটোরিয়ালস পয়েন্ট বলেন, ভ্যারাইটিস অফ অনলাইন টিউটোরিয়াল অ্যাভেলেবল, ঠিক আছে? এবং সবচেয়ে মোর ইম্পর্টেন্টলি হচ্ছে চ্যাট জিপিটি এখন আছে, ঠিক আছে? তো আপনারা ইজিলি হচ্ছে হেল্পও পাবেন, আবার হচ্ছে খুব ইজিলি আপনারা আহ আহ, এক কোন টপিক সম্পর্কে জানতেও পারবেন। তো এভাবে আপনার আসলে বিভিন্ন রোড ম্যাপ তৈরি করবেন যে আমার এসে আমরা এসকিউএল এর জন্য আমার 2 মাস 3 মাস, দেন আমি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, পাইথন উইথ পান্ডাস, এটার জন্য আমি রাখলাম হচ্ছে 2 মাস 3 মাস। এবং বিভিন্ন টিউটোরিয়াল গুলো কিন্তু খুব বেসিক লেভেল থেকে শুরু করে, এবং ওরা কিন্তু বলেই থাকে যে এটা কিন্তু একজন স্টুডেন্টকে বা একজন ইউজার সে কিছুই জানে না, ঠিক আছে? এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে, আপনার এই যে ইউডেমি বলেন বা কোর্সেরা বলেন বা উডাসিটি আছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে। এগুলোতেও কিন্তু আপনার বিভিন্ন কোর্স অফার করে, যেগুলো হচ্ছে জিরো নলেজ কেই বেস করে। বাট যেহেতু ওখানে কোনো ইন্টারেকশন হয় না, তো অনেক সময় আসলে ওখানে অনেকে এটা প্রিফার করে না। বাট বাই ডিফাইনিং এ প্রপার রোড ম্যাপ, যে আমি এসকিউএল এর জন্য 2 মাস 3 মাস, পাইথন পান্ডাসের জন্য 2 মাস 3 মাস, দেন হচ্ছে আমি ডাটাবেজ এর জন্য 1 মাস, বিভিন্ন ইটিএল টুল যেমন অ্যাপাচি এয়ারফ্লোর জন্য 1 2 মাস, ক্লাউডের জন্য আরো 1 মাস, এরকম একটা রোড ম্যাপ আসলে ডিপেন্ডিং অন হিজ ক্যাপাসিটি, এটার উপরে সে 5 মাস 6 মাস 1 বছর একটা রোড ম্যাপ তৈরি করতে পারে, এবং ওই অনুযায়ী সে আসলে একটা পর্যায়ে স্কিল শিখতে পারে। তো এটা আসলে যে কোনো একদম জিরো থেকে এটা স্টার্ট করা পসিবল, এবং সে একজন ডাটা ইঞ্জিনিয়ার হওয়া পসিবল। এবং আমি নিজেও অনেকে চিনি যারা আসলে এরকম জিরো থেকে এখন অনেক ভালো একজন ডাটা ইঞ্জিনিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই টপিক নিয়ে যদি কথা উঠছেই, তো আরেকটা জিনিস অ্যাড করি। আমরা আসলে রিসেন্ট একটা কোর্স লঞ্চ করছি, বিকাম এ ডেটা ইঞ্জিনিয়ার। এই কোর্সটা আসলে ইনস্ট্রাক্টর ভাই, মানে আলফাজ ভাই কিন্তু ইনস্ট্রাক্টর। তা আমি যদি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে ভাই আপনাকে জিজ্ঞাসা করি যে ধরেন একজন মানুষ প্রিভিয়াসলি যদি ডেটা ইঞ্জিনিয়ারিং কোনো নলেজ না থাকে, তাহলে আপনি কতটুকু কনফিডেন্ট যে আমাদের এই কোর্সটা শেষ করে, বা আপনি যে এখানে কোচ হিসাবে আছেন, তো ওই কোর্স শেষ করার পরে শেষকে জুনিয়র ডেটা ইঞ্জিনিয়ার হিসাবে তার কতটুকু স্কিল সে গেইন করতে পারবে? কারণ বর্তমানে ওকে। আসলে অনেক টাইপের প্ল্যাটফর্ম আছে যেখানে আসলে কোর্স অ্যাভেলেবল। আমি জানি এটা বাংলায় হয়তো বা নাই, বাট ইংরেজিতে বা হিন্দিতে অ্যাভেলেবল। বাট জি বাংলাদেশে জি। আমার মনে হয় আমরাই ফার্স্ট। তো হুম, হুম। আপনাকে পাইছি, so আমরা উই আর রিয়েলি ভেরি গ্রেটফুল। বাট আপনার সাইড থেকে আপনার কি মনে হয় তারা কত, তারা এই ডেটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে স্কিল গুলা, সেটা আসলে কোন লেভেল পর্যন্ত যাইতে পারবে? সেটা জুনিয়র ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে জব পাওয়ার জন্য এনাফ কিনা? ওকে। তো বেসিক্যালি আমরা আসলে যেই বিকাম ডাটা ইঞ্জিনিয়ার, বিগ ডাটা ইঞ্জিনিয়ার যে কোর্সটা আসলে আমরা এর সিলেবাসটা আসলে যেভাবে ডিজাইন করছি, এটা আসলে এমন ভাবে আসলে করা হয়েছে যে আসলে আহ, সে আসলে বলতে গেলে কিছুই জানে না, এভাবেই আসলে করা হয়েছে খুবই স্ক্র্যাচ থেকে একদম। তো স্ক্র্যাচ থেকে প্রত্যেকটা যে এখানে এসকিউএল, পাইথন, পোস্টগ্রেস এসকিউএল, স্পার্ক, এয়ারফ্লো, এরকম বিভিন্ন টেকনোলজিস গুলো আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করে, মানে একজন আহ, যে ডাটা ইঞ্জিনিয়ার হতে অ্যাসপায়ারিং ডাটা ইঞ্জিনিয়ার হতে চায়, সে ওগুলো আসলে আহ, শিখে, মানে একদম বিগিনার লেভেল থেকে শিখে ইন্টারমিডিয়েট দেন অ্যাডভান্স লেভেলে যেতে পারবে। এভাবে আসলে আমরা কোর্সটা ডিজাইন করছি। তো ইনশাল্লাহ আমার মনে হয় আমাদের যেই সিলেবাসটা, আপনারা সিলেবাসটা যদি দেখেন, এবং এটা যদি কেউ এনরোল হয়ে যদি কেউ এটা মানে এফোর্ট দেয়, এটা শিখে, ভাই আলটিমেটলি কি লার্নিংটা আসলে নিজের, লার্নিং ও প্র্যাকটিসটা নিজের। এটা আসলে আমি বা আরো যারা বিভিন্ন আরো এক্সপার্ট ডাটা ইঞ্জিনিয়ার আছে, এটা আসলে কেউ কিন্তু আহ, আপনাকে জাস্ট আমরা গাইডলাইন দিতে পারবো, কিন্তু শিক্ষাটা কিন্তু নিজের। আপনি যত নিজে এফোর্ট দিবেন, নিজে যত পড়াশোনা করবেন, আহ, যত ভার্সাটাইল হবেন, আপনি আসলে তত ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন। তো আমাদের এটা আমরা
ডিজাইন করছি ফ্রম দ্য ভেরি স্ক্র্যাচ। তো আমরা চেষ্টা করছি আসলে মোটামুটি যত ধরনের টপিকস আছে একটা জুনিয়র ডাটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য টপিকসটা কভার করা হয়েছে। তো ইনশাল্লাহ দেখা যাক, লেটস সি কিভাবে আরো সামনে আমরা প্রসিড করতে পারি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসবে তারা কি আসলে এই ফিল্ডে তাদের ক্যারিয়ার তৈরি করতে পারবে কিনা? নন সিএসসি মানে ডাটা ইঞ্জিনিয়ারিং জবের জন্য আসলে সিএসসি ব্যাকগ্রাউন্ড হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ? দেখেন, আমি একটু এইখানে ডাটা ইঞ্জিনিয়ারিং থেকে আমি একটু যদি ব্যাক মানে পিছন দিকে একটু যদি যাই, আমাদের বাংলাদেশে তো মানে আপনার 2002, 3, 4, 5, 6 এই সাল 2002, 2003 সালেও তো আমাদের বিভিন্ন সফটওয়্যার ডেভেলপার ছিল, তাই না? তো দেখা যাবে তখন তো অনেক ইউনিভার্সিটিতে তো সিএসসি চালু ছিল না, তাই না? ইনফ্যাক্ট আমাদের ইউনিভার্সিটিতেও তো আপনার দেখা যাচ্ছে অনেক পরে কম্পিটিশন শুরু হয়েছে। তো তখনকার যারা ডেভেলপার, আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে আসতেছি, তো সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা ছিল তারা কি এখন দেখবেন অনেকে কিন্তু অনেক ভালো পজিশনে চলে গেছে, এবং তার কিন্তু এখন আর ডেভেলপার না, তার আর্কিটেক্ট হয়ে গেছে, সলিউশন আর্কিটেক্ট হয়ে গেছে। তার এখন এটা পুরা একটা সলিউশন ডিজাইন করে যে এইভাবে এইভাবে সলিউশনটা হবে, তারা এখন আর কোডিং লেভেলে নাই, ঠিক আছে? তো সিমিলার এক্স্যাক্টলি আপনারা যদি এটার সাথে এটাকে রিলেট করেন, তো একজন নন সিএনসি ব্যাকগ্রাউন্ড সেটা আসলে এটার সাথে সে ডাটা ইঞ্জিনিয়ারিং যে কনসেপ্ট গুলো সে ইজিলি গ্র্যাব করতে পারবে। কারণ এখানে আমি যেটা প্রিভিয়াসলি বলতেছিলাম যে আমাদের আসলে কোর্সটা এমনভাবে আসলে ডিজাইন করা হয়েছে যাতে এখানে আমরা চেষ্টা করব যে আহ, কিছু জিনিস আছে যে জিনিসগুলা তো আসলে সিএসসি না হলেও নন সিএসসি রাও তো জিনিসটা সম্পর্কে জানে, তাই না? তো ওইটার সাথে যাতে ফ্যামিলিয়ার থাকে। যেমন লেটস সে মনে করেন এক্সেল, একটা কথা বলতে, যদি এক্সেল তো আমরা সবাই চিনি, তো এক্সেলটা কিভাবে ডাটাবেসের সাথে রিলেট করা যায়, ঠিক আছে? তো এভাবে সাইড বাই সাইড কম্পেয়ার করে আমরা সামনে আগাবো। তো ইনশাল্লাহ নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ডাটা ইঞ্জিনিয়ারিং বা মেশিন লার্নিং বা হোয়াটএভার এই ধরনের এটা কোনো আসলে কোনো ব্যারিয়ার না, ঠিক আছে? আমি আগে বলছি যে এক্ষেত্রে আসলে লার্নিংটা খুব ইম্পর্টেন্ট, আপনি আসলে কি পরিমাণ এফোর্ট দিবেন। সেলফ লার্নিং ইজ এ ভেরি ভাইটাল। থ্যাংক ইউ। আচ্ছা, আহ সজীব সজীব সাহাবাই জিজ্ঞাসা করছে, হোয়াট আর দ্য পার্টিকুলার ইউজ কেস অফ বিগ ডেটা ইন দ্য পজিশন অফ ডেটা সায়েন্টিস্ট। আচ্ছা, আমি যদি এখানে একটু অ্যাড করি, যে ডেটা সায়েন্টিস্টরা আসলে বিগ ডেটা বা ডেটা ইঞ্জিনিয়ারিং এর সাথে কিভাবে রিলেটেড। দেখেন আসলে একটা, যখন লার্জ স্কেলে অ্যাপ্লিকেশন আপনি তৈরি করতে যাবেন বা একটা প্রজেক্টে কাজ করতে যাবেন, তখন কিন্তু শুধু ডাটা সায়েন্টিস্ট থাকে না। একটা টিমে অনেক ধরনের মানুষ থাকে, ডেটা অ্যানালিস্ট থাকে, ডেটা সায়েন্টিস্ট থাকে, ডেটা ইঞ্জিনিয়ার থাকে, ডেভ অফ ইঞ্জিনিয়ার থাকে। তো তখন যেটা হয় আসলে, মানে ডেটা সায়েন্টিস্টরা যে কাজটা করে, অ্যাকচুয়ালি ডেটা সায়েন্টিস্টরা বেসিক্যালি ওদের মেইন টার্গেটটা হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালাইসিস করা, বা কোন একটা প্রেডিক্টিভ মডেল তৈরি করা এবং সেটাকে ডেপ্লয় করা, বা এই ধরনের কাজ। কিন্তু ডেটা তো ডেটা গুলো তো নিয়ে আসতে হবে, তাই না, একটা প্রপার ফরম্যাটে। তো আপনাকে তো ডেটা ইঞ্জিনিয়ারের সাথে তো কোলাবোরেট করতে হবে। তো আপনার নট অনলি কোলাবোরেট, তার পরবর্তীতে যখন আপনি ডেপ্লয় করবেন, এখানে সিআই/সিডি পাইপলাইন বলতে একটা টার্ম আছে। হ্যাঁ। তো এই যে সিআই/সিডি পাইপলাইন করা, তো এগুলা যদি আপনার কোনো ধারণা না থাকে, তাহলে তো আপনি অটোমেট মানে অটোমেশন যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা তো আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন না কোনো একটা মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে বা মেশিন লার্নিং বেসড অ্যাপ্লিকেশনে, তাই না? তো আপনার ডেটা যখন সাপোজ কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট মানে হবে না, বা আপনি জানেন না, তো আপনি তো স্মার্ট কোনো একটা কাজ করতে পারবেন না। সো অবশ্যই একজন ডেটা সায়েন্টিস্টের আসলে ডেটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কনসেপ্ট থাকাটা অনেক জরুরি। খুব ভালো না থাকলেও মোটামুটি বেসিক টু ইন্টারমিডিয়েট নলেজ থাকাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ওইরকম আমি আর খুবই রিলেভেন্ট কোনো কোশ্চেন পাচ্ছি না। আচ্ছা, পিসি কনফিগারেশন একটা কথা আসছে ভাই, আসলে ডেটা ইঞ্জিনিয়ারিং এর টাস্ক গুলো করার জন্য কি খুব হাই লেভেলের পিসি লাগবে কিনা, বা কি ধরনের পিসি লাগবে? আপনি যদি কোনো রেকমেন্ড থাকে। আচ্ছা। আহ হ্যাঁ, আসলে এই কোশ্চেনটা হ্যাঁ ভ্যালিড, কারণ হচ্ছে এখনকার যেই অ্যাপ্লিকেশন গুলো আসলে আসতেছে, এটা আসলে দেখা যাচ্ছে আপনার এটার জন্য বিভিন্ন ধরনের একটু কম্পিউটেশনটা ভালো হইতে হয়। কারণ লেটস সে স্পার্ক আপনি আপনার লোকাল মেশিনে কনফিগার করবেন, তাই না? বা হচ্ছে আপনার পাইথন, মানে আপনি যখন ডাটা ইঞ্জিনিয়ার কাজ করবেন আপনার বিভিন্ন টুলস এন্ড টেকনোলজি নিয়ে কাজ করতে হবে। এর মধ্যে পাইথনও থাকতে পারে, একটা ডাটাবেস থাকবে, তারপর হচ্ছে স্পার্ক থাকবে।
তো এক্ষেত্রে আসলে আমি অবশ্যই সাজেস্ট করবো একটা ভালো কনফিগারেশনের ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক, হোয়াট এভার ইট ইজ, যাতে আপনার অ্যাটলিস্ট 16 জিবি বা 8 জিবি, মানে 8 জিবির নিচে আপনারা র্যাম নেবেন না। বা বেটার হয় 16 জিবি যদি র্যাম থাকে। তো এক্ষেত্রে আপনার যেহেতু আপনার মেশিনের উপরে আপনি কমপ্লিটলি লোডটা দিবেন, বিভিন্ন ডাটার সার্ভার, কারণ আপনার মেশিনটা একটা সার্ভার আসলে বেসিক্যালি। তো এক্ষেত্রে একটা ভালো কনফিগারেশন ল্যাপটপ নেওয়া দরকার। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, সো আচ্ছা, এখানে খুবই একটা আরেকটা আরেকটা কোশ্চেন আসছে যে, ধরেন একজন মানুষ ডেটা ইঞ্জিনিয়ার যদি হইতে চায়, তাহলে তার প্রোগ্রামিং এর ডেপথ আসলে কতটা অ্যাডভান্স লাগবে, মানে লেভেল অফ প্রোগ্রামিং নলেজটা আসলে কেমন হওয়া উচিত? খুবই কি অ্যাডভান্স লেভেলের নলেজ লাগবে, নাকি লাইব্রেরি বেসড কাজ করবে? মানে ব্যাপারটা আসলে কিরকম? আসলে হ্যাঁ, সাকিব আপনি যেটা বলছেন সেকেন্ড যেটা ইয়াটা আসলে কাইন্ড অফ ওরকম। এখানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে আপনার আমরা যেটা বলছি যে পাইথন যেটা ছিল না, পাইথনের আসলে আমাদের যে লাইব্রেরিজ আছে পান্ডাস বা নামপাই, এই পাইথন বা পান্ডাস দিয়ে আসলে পুরো ডাটা ইঞ্জিনিয়ারিংটা আসলে ডেভেলপ করা পসিবল। ঠিক আছে? তো এখানে আসলে লাইব্রেরি বেসড এবং লাইব্রেরির মধ্যেও আসলে স্পেসিফিক কিছু জিনিস আছে, লেটস সে ডাটা ফ্রেম, এটা আপনারা পরবর্তী সময়ে সার্চ করলে পাবেন জিনিসটা। তো এরকম স্পেসিফিক আসলে কিছু জিনিস সম্পর্কে যদি আপনারা ভালো মতো জিনিসটাকে, মানে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ক্লিয়ার থাকে, কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, আসলে এগুলা আহ, মানে ইজি টু গ্র্যাপ ডাটা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার। ঠিক আচ্ছা, আছে। এখানে এখানে যে আমি আরেকটু অ্যাড করি, যে যে ভাই যে কোশ্চেনটা করছেন, তো অ্যাকচুয়ালি আপনি যেহেতু লাইব্রেরিটা যেহেতু পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা, তো অবশ্যই আপনার পাইথন ল্যাঙ্গুয়েজের নলেজ তো লাগবে। ল্যাঙ্গুয়েজের কিছু বেসিক নলেজ আছে, যেমন ধরেন কিছু পাইথনের কন্ডিশন, তারপর লুপ কেমনে কাজ করে, তারপর ডাটা স্ট্রাকচার গুলো কেমনে কাজ করে, হ্যাঁ ফাংশন কেমনে কাজ করে, এই ধরনের কনসেপ্ট গুলো তো বেসিক কনসেপ্ট, তো এগুলো আপনার লাগবে। দেন আপনি হয়তো স্পেসিফিক কিছু লাইব্রেরি শিখবেন, যেমন হইতেছে পান্ডাস, নামপাই, তারপর পোলার্স। যদি লার্জ স্কেলের ডাটা সেট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে মেমোরির একটা ব্যাপার থাকে। তো পোলার্স ইজ গুড, অলসো গুড। সো আপনি লাইব্রেরি বেস যখন কাজ করবেন, তখন আসলে প্রিভিয়াসলি ভাই যেটা যে কথাটা বলছে, যে আসলে দুই এক লাইন কোডের মাধ্যমে অনেক বড় বড় কাজ করে ফেলা যায় পাইথনে। তো এটাই আসলে সুবিধা। ঠিক আছে। তো অবশ্যই আপনি লাইব্রেরি বেসড কাজ বেশি করবেন ওই সময় হয়তো, বাট একদম র প্রোগ্রামিং যেটা, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড, যে র কোড যে কাজগুলো বেশি হয়, তো আসলে এখানে র কোড হয়তো বা খুব এক, মানে এখানে প্রয়োজন হইতে পারে, বাট বেশিরভাগ মোস্ট অফ দ্য টাইম হয়তো বা আপনি লাইব্রেরি রিলেটেড কাজ বেশি করবেন। ঠিক আছে। তো লাইব্রেরি গুলো আসলে খুব ভালোভাবে শেখাটা আসলে ইম্পর্টেন্ট, মানে পাইথনের লাইব্রেরির কথা বলছি। ঠিক আছে। আচ্ছা, আরেক ভাই কোশ্চেন করছে যে হুইচ শুড আই লার্ন ফার্স্ট, মেশিন লার্নিং অর ডেটা ইঞ্জিনিয়ারিং? দেখেন ভাই, আসলে মেশিন লার্নিং এন্ড ডেটা ডেটা ইঞ্জিনিয়ারিং বোথ আর সেপারেট। সেপারেট কোন সেন্সে? ধরেন মেশিন লার্নিং এর স্কিল গুলো আলাদা, ডেটা ইঞ্জিনিয়ারিং এর স্কিল গুলো আলাদা, বাট মেশিন লার্নিং শিখতে গেলে তো ডেটা লাগবে আপনার। ডেটা তো কোথাও না কোথাও থেকে নিয়ে আসতে হবে। তো আপনি হয়তো বা ইনিশিয়ালি কোনো একটা সিএসভি ফাইল বা এক্সেল বা স্প্রেডশিটের ডেটা নিয়ে হয়তো বা কাজ করতেছেন, বাট সবসময় তো আর আপনি এরকম থাকবেন না। আপনি যখন ইন্ডাস্ট্রি রিলেটেড কাজ করতে যাবেন, তখন হয়তো বা আপনার লার্জ স্কেলের ডেটা নেওয়া লাগবে, রিয়েল, মানে যে রিয়েল ওয়ার্ল্ড ডেটা বা কোম্পানির যে রিয়েল ডেটা, সেটা নিয়ে তো কাজ করা লাগবে। তো ওই ওই সেন্সে গিয়া হচ্ছে যে আপনার ডেটা ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্টটা আপনার লাগবে। এখন দুইটা যেহেতু এমন না যে একটার সাথে একটা শিখলে আরেকটাতে হেল্প পাবেন, আরেকটা বা দেখা যাচ্ছে যে হয়তো ডাটা ইঞ্জিনিয়ারিং শিখলে আপনি মেশিন লার্নিং হেল্প পাবেন না। আসলে মেশিন লার্নিং আলাদা, ডেটা ইঞ্জিনিয়ারিং আলাদা। ডেটা ইঞ্জিনিয়ারিং এর স্কিল গুলো হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং এর মতো, আর মেশিন লার্নিং এর স্কিল গুলো হইতেছে মেশিন লার্নিং এর মতো, মানে স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স এই রিলেটেড। সো আপনি যে কোনো একটা আগে শিখতে পারেন, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আপনি আগে মেশিন লার্নিং ও শিখতে পারেন, আপনি আগে ডেটা ইঞ্জিনিয়ারিং ও শিখতে পারেন, সেটা আপ টু ইউ, ইয়োর উইশ। এক, কোনোটা কোনোটার জন্য বার্ডেন না। ঠিক আছে। আর এই ফিল্ডে কাজ করতে গেলে যেটা হয়, সেটা হচ্ছে যে আপনি যত বেশি স্কিল থাকবে, আপনার যত বেশি ফিল্ডের স্কিল, ধরেন আপনি ডেটা সায়েন্টিস্ট, আপনি যত বেশি স্কিল থাকবে, তত বেশি আপনি হেল্প পাবেন ফিউচারে, ক্যারিয়ারে। ঠিক আছে। কারণ এটা আসলে ডিপেন্ড করে কোম্পানির উপর, আপনি কোন কোম্পানিতে জব করতেছেন। সবাই তো আর গুগলে জব করবে না বা ফেসবুকে জব করবে না, তাই না? তো স্টার্ট আপে যদি জব করেন, তাহলে দেখবেন যে আপনি অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট আপনার ডেটা ইঞ্জিনিয়ারিং এর কাজও করা লাগতেছে, ডেটা অ্যানালিস্টের কাজও করা লাগতেছে, আবার সামটাইমস আপনার হয়তো ডেপ্লয়মেন্টের কাজও করা লাগতেছে, ডেভঅপস এর কাজও করা লাগতেছে। তো এগুলা হইতেছে কি জানেন, মানে ডিপেন্ড করে অনেক সময় কোম্পানির উপর। তো তো আপনার জব পজিশন দিয়ে দিচ্ছে ডাটা ইঞ্জিনিয়ার, পরে দেখা গেছে যে তাদের দিয়ে করাইতেছে ডাটা অ্যানালাইসিস এর কাজ, বা হচ্ছে যে ডেভঅপ এর কাজ। তো আসলে ডিপেন্ড করে কোম্পানির উপর সামটাইমস। সো যত বেশি স্কিল থাকা
থাকা যায় তত ভালো, বাট যে রিকোয়ার্ড যে স্কিল প্রতিটা পজিশনের জন্য সেটা তো অবশ্যই লাগবে, সেটা ঠিক রেখে যত বেশি স্কিল গেইন করা যায়। ওকে, এটা এটা মানে আমার সাইড থেকে আমার যেটা মনে হয়, কারণ বড় কোম্পানিতে আসলে প্রতিটা ছোট ছোট কাজের জন্য অনেক লোক মানে রাখা আছে বাট ছোট ছোট কোম্পানিগুলোতে আসলে নাই। ছোট ছোট কোম্পানিতে একটা নির্দিষ্ট জবের জন্য হয়তো তারা হায়ার করে, বাট তারা আসলে অনেক টাইপের কাজ করায় তাকে দিয়ে। সো এই ক্ষেত্রে সে মাল্টিপল নলেজটা আসলে অনেক ইম্পর্টেন্ট, মানে মাল্টিপল ফিল্ডের নলেজ। আপু সম্ভবত উনি জিজ্ঞেস করছে যে ওনার একটা ক্যারিয়ার গ্যাপ আছে 4 থেকে 5 বছরের। তো এই ক্যারিয়ার গ্যাপ গ্যাপ থাকার কারণে ওনার কি পরবর্তীতে আহ, যদি উনি স্কিল গেইন করে সামহাউ যে কোনো ভাবে, তো তারপরে জব পাইতে কি কোনো এটাকে ক্যারিয়ার গ্যাপটা কি খুব ইম্পর্টেন্ট কিনা, বা কোনো একটা প্রবলেম হবে কিনা, বা ক্যারিয়ার গ্যাপটা আসলে কিভাবে দেখা হয়? ক্যারিয়ার গ্যাপটা আসলে আপনি জিনিসটা কিভাবে হ্যান্ডেল করবেন, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ, ক্যারিয়ার গ্যাপটা এটা বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে যে আসলে রিজনটা কি, মানে আপনি কেন 2 বছর 3 বছর 4 বছর আপনি আসলে কেন জব থেকে নাই, ঠিক আছে, এটা জিজ্ঞেস করে একটু। বাট এটা যদি মানে আসলে কোনো আপনার কোনো লজিক্যাল কোনো ভালো একটা রিজন দেখাতে পারেন, যে let's say আমি আমার ফ্যামিলি কোনো ইস্যুস ছিল, যেটা খুবই ভ্যালিড একটা রিজন, এবং আমি ফ্যামিলি ইস্যুস বা কোনো একটা আদার একাডেমিক কোনো কারণে, এবং আমি ওই সময়টাতে আমি বসেছিলাম, ঠিক আছে, আমি বসেছিলাম না, আমি বিভিন্ন নলেজ গ্যাদার করছি, আমি বিভিন্ন পড়াশোনা করছি, বিভিন্ন প্র্যাকটিস করছি, প্রোগ্রামিং করছি। তো এই জিনিসগুলা যদি মানে আসলে ব্যাপারটা কি, আপনার রিক্রুটারকে সবসময় কনভিন্স করতে হয়, ঠিক আছে। তো আপনি কিভাবে কনভিন্স করবেন? তো ওরা এই জিনিসটাকে যেন তারা কোনোভাবে নেগেটিভ না নেয়, যে আপনি 4 বছর মানে অ্যাজ এ মানে জাস্ট চুপচাপ বসেছিলেন, কোনো কাজ করে নেই। তো আপনাকে দেখাতে হবে না, আমি 4 বছর আমি কিছু কাজে বিজি ছিলাম। দ্যাট মিনস এটা আপনার হতে পারে আপনার লার্নিং, এটা হতে পারে আপনার কোনো এডুকেশনাল পারপাস, কোনো এক্সট্রিম কেস আপনার ফ্যামিলি ইস্যুস, বা আপনি এটা বলতে পারেন যে না আমি let's say আমি কোনো অনলাইনে কোনো কিছু রিমোট জব টব বা এই জাতীয় কিছু একটা করছি। তো এটা আসলে এভাবে জিনিসটাকে হ্যান্ডেল করা যেতে পারে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজন ভাইয়া জিজ্ঞাসা করছে যে বিজ্ঞানীদের জন্য আসলে ইনিশিয়ালি কোন ক্লাউড সার্ভিসটা বেস্ট হবে। দেখেন ভাই, এটা ডিপেন্ড করে আসলে আপনি কি করতে চান তার উপর, বুঝছেন? কারণ ক্লাউডে তো ওদের ভাই হাজার হাজার সার্ভিস আছে, বাট আপনি কোন সার্ভিসটা লাগবে। তো ইন বিগিনারদের জন্য আমার মতে এডাব্লিউএস গুড, এডাব্লিউএস জিসিপি আজুর সবই গুড। যেমন ইউরোপে আসলে আজুর চলে, বেশি চলে। তারপর ইউএসএ বা এশিয়া এই সাইড গুলোতে আসলে এডাব্লিউএস অনেক বেশি চলে, আজুরও চলে, বাট ইউরোপে আসলে আজুরটা বেশি চলে। মানে আমি যা দেখি আমার আশেপাশে আজুরটা বেশি চলে। আহ, আর জিসিপিও ইম্পর্টেন্ট, জিসিপিও গুড। বাট আপনি এখানে তো আপনি যদি এডাব্লিউএস এর সাবস্ক্রিপশন আসলে স্টুডেন্টদের জন্য তো মানে টাকা লাগে না। আমার মনে হয় 6 মাস কি 3 মাসের একটা ওরা ফি দেয়। হ্যাঁ, তো আপনি নিতে পারেন, আপনি যদি একটু গুগলে সার্চ করেন একটা জাস্ট, হ্যাঁ ওখানে একটা ক্রেডিট কার্ড মানে সাবমিট করতে হয়। ওইখানে হয়তো আপনার $1 লাগবে, $1 হয়তো কেটে নিবে, ওইটা আবার ব্যাক দিয়ে দেয়, ঠিক আছে। তাছাড়া আপনার কোনো টাকা লাগবে না। হ্যাঁ, তো আপনি এটা এডাব্লিউএস দেখতে পারেন, এডাব্লিউএস বা মানে আসলে স্পেসিফিক ভাবে বলা আসলে খুবই কঠিন, কারণ সবগুলাই ভালো। হ্যাঁ, আপনি যে 3টা নাম বলছেন, মানে একটা বাদ দিয়ে আরেকটা আসলে বলাটা খুব কঠিন। সবই আসলে ভালো, আপনার যেটা ভালো মনে হয় আপনি করতে পারেন। কারণ আমি যদি স্পেসিফিক ভাবে বলি একটা এডাব্লিউএস, আমার কিছু কোম্পানি আছে দেখবেন এডাব্লিউএস এ কাজ করে না, ওরাতে আজুরে কাজ হুম করে। তো হুম তাহলে আসলে বলাটা আসলে হার্ড না। তো আপনি যে কোনো একটা ক্লাউড সার্ভিস সম্পর্কে ভালো জানলেই অন্য একটা ক্লাউড সার্ভিসে খুব তাড়াতাড়ি শিফট করতে পারবেন, এতে করে আপনার সমস্যা নেই। কারণ অলমোস্ট দেখা যাচ্ছে যে হয়তো হালকা কিছু ডিফারেন্স আছে, যেটা হয়তো বা আপনি যখন একটা ভালোভাবে বুঝবেন বাকিগুলো হয়তো বা আপনি সেটা রিলেট করতে পারবেন। 3টার মধ্যে হ্যাঁ, ইয়াস, সিমিলারিটি আছে, অবশ্যই সিমিলারিটি আছে, কারণ আপনি ক্লাউড প্ল্যাটফর্ম ইউজ করতেছেন, অবশ্যই সিমিলারিটি আছে। আচ্ছা, আমাদের বলছে যে কোর্স সিলেবাসের মডিউলে বিগ ডেটা টেকনোলজিস অনলি 4 আওয়ার্স। আচ্ছা ভাই, তার ওইটা বিগ ডেটা টেকনোলজি আপনি জাস্ট 4 আওয়ার্স দেখছেন, ঠিক আছে, বাট তারপরের ইয়াটা দেখেন, প্রতিটা মানে টুল গুলা দেখেন, ওটা আলাদাভাবে রাখা হয়েছে আর কি। ঠিক আছে, ওটা যদি আপনি দেখেন ওটা আলাদাভাবে রাখা হয়েছে। তো অনলি মানে 4 আওয়ার্স না। কারণ প্রিভিয়াসলি তো আপনি আরো অনেক কিছু শিখবেন, প্রিভিয়াসলি তো আপনি
অ্যাপাচি এয়ারফ্লো শিখবেন। তারপর হইতেছে ইটিএল এর জন্য যে টুল আছে, এগুলো এগুলো যখন ডিটেলস জানবেন, তো মানে একসাথে একটা রিলেটেড, সো এটা আসলে মানে কোয়াইট হার্ড। আর ওইখানে আপনি আপনি যখন পাইস্পার্ক শিখতে যাবেন, তো পাইস্পার্ক বা হচ্ছে আহ মানে হেড অফ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম, এইচডিএফএস, তো এগুলা যখন শিখতে যাবেন, তো আলটিমেটলি এটা আসলে মানে 4 আওয়ার্স ইজ এনাফ। তো দ্যাটস ওয়াই ওখানে 4 আওয়ার্সই রাখা হয়েছে। বুঝতে পারছেন কি কোশ্চেন করছে? আচ্ছা, আপনারা যদি কেউ মানে ইয়া করতে চান, মানে মানে আনমিউট করে কথা বলতেছেন, আপনারাও কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নাই। আনমিউট করে কথা বলতে পারেন। সালাম আলাইকুম ভাই। জি প্লিজ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই এই কোর্সে যে টপিক গুলো দেখানো হয়েছে সবগুলো কি কভার করবে? মানে যেগুলো ভাই দেখাচ্ছে ম্যাক্সিমাম গুলা যেগুলো বলেছে আর কি স্লাইডে। আপনি মডিউলটা দেখেন, উনি কিন্তু একটা কথা বলছে যে এটা দেখে আসলে কোর্সের যে একটা ইয়া ছিল যে যে নেসেসারি টুলস, হ্যাঁ টুলস, একটা স্লাইড ছিল, উনি কিন্তু প্রথমে বলছে যে ব্যাপারটা এরকম না যে আপনার সব টুলস শিখে ফেলতে হবে, বাট অল আর নেসেসারি। বাট প্রতিটা ফিল্ড আছে কাজে, যেমন ইটিএল এর জন্য কিছু ব্যাপার আছে, আবার হয়তো বিগ ডেটা নিয়ে কাজ করতে গেলে আলাদা কিছু টুল আছে। সো আবার আবার ডেটাবেজের ক্ষেত্রে আবার আলাদা কিছু সার্ভিস আছে। সো মানে এমন না যে আপনার সবকিছু শিখে ফেলতে হবে, বাট প্রতিটা ফিল্ডের জন্য স্পেসিফিক যে টুলগুলা, সেই টুলগুলো অবশ্যই কভার করা হবে। মানে এজ এ জুনিয়র জুনিয়র ডাটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনার যা যা প্রয়োজন, আপনি সিলেবাসটা দেখলে বুঝতে পারবেন। জি ভাই, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আরেকটা কোনো ভাইয়া, কোশ্চেন হ্যালো, আছে? আসসালামু আনমিউট আলাইকুম করে ভাইয়া। বলেন। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই প্লিজ। জি ভাইয়া, আপনাদের ডাটা সায়েন্সের যে কোর্সটা, ডাটা সায়েন্সের কোর্সটা করার পর পর ডাটা ইঞ্জিনিয়ারিং করাটা বেটার, নাকি আসলে স্পেসিফিকলি ডাটা ইঞ্জিনিয়ারিংটা দিয়ে স্টার্ট করাটা হচ্ছে ওয়েল হবে আর কি? এই ব্যাপারটা একটু মানে দরকার ছিল আর কি। অ্যাকচুয়ালি যদি বোথ আর এরকমের হয়, ডিফারেন্ট। বোথ আর ডিফারেন্ট, হ্যাঁ, বোথ আর ডিফারেন্ট। তো আপনি যে কোনোটা আগে শিখতে পারেন, এটা কোনো সমস্যা নাই। মানে কোনোটা কোনোটার জন্য ব্যারিয়ার না। ওকে। বুঝতে পারছেন? যেমন ধরেন আপনি যদি একজন সফটওয়্যার মানে একটা ওয়েব ডেভেলপার, ওয়েব কি বলবো, ধরেন ব্যাক এন্ড ডেভেলপার হতে চান, তাহলে আপনাকে ফ্রন্ট এন্ড আগে শিখতে হয় নর্মালি। একটু মোটামুটি একটা ইন্টারমিডিয়েট নলেজ লাগে, কারণ ফ্রন্ট এন্ড না থাকলে তো আপনি ব্যাক এন্ড পারবেন না, তাই না? ব্যাপারটা এরকম। কিন্তু হুম, আসলে হুম, মেশিন হুম। লার্নিং এবং ডেটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সেরকম কোনো ব্যারিয়ার নাই যে আগে মেশিন লার্নিং শিখতে হবে তারপর ডেটা ইঞ্জিনিয়ারিং, বা আগে ডেটা ইঞ্জিনিয়ারিং তারপর মেশিন লার্নিং, এরকম কোনো ব্যারিয়ার নেই। না না, আমি আপনার ডাটা সায়েন্সের ক্ষেত্রে বললাম যে ডাটা ইঞ্জিনিয়ারিং পার্টটাতে আসতে হলে ডাটা সায়েন্সটা কি কি আগে শিখে আসা উচিত? ডাটা সায়েন্সের না 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 আপনাদের না, যে কভার পুরোটাই করতেছেন আলাদা। এরকম? নো নো নো, আপনার এটা নেসেসারি না। আপনি ডেটা ইঞ্জিনিয়ারিং দিয়েও শুরু করতে পারেন, আপনি ডেটা সায়েন্স আলাদা, মেশিন লার্নিং আলাদাভাবে শুরু করতে পারেন। মানে কোনোটা কোনোটা কোনো ব্যারিয়ার না। ওকে। কবে থেকে শুরু করতেছেন এই যে ডাটা ইঞ্জিনিয়ারিং এর কোর্সটা আচ্ছা, ভাইয়া? ডেটা ইঞ্জিনিয়ারিং আমরা এই মাসে শুরু করতেছি, 11 তারিখে। 11 তারিখ থেকে না? ওকে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার লার্নিং প্রসেসে আমি কত সময় পর বুঝবো যে আমি একজন জুনিয়র ডাটা ইঞ্জিনিয়ার, বা আমি চাকরির জন্য পারফেক্ট? ভাই, ভাই আছেন? জি হ্যাঁ। হ্যাঁ, ওনাকে যদি ভাই একটু অ্যান্সারটা কোশ্চেন, দিয়ে দিতেন। একটু কোশ্চেনটা, হ্যাঁ না শিওর, একটু ভাই কোশ্চেন আবার রিপিট করবেন একটু কাইন্ডলি। জি ভাইয়া। ভাইয়া, আমার লার্নিং প্রসেসে আমি কত সময় পর বুঝবো যে আমি একজন ডাটা ইঞ্জিনিয়ার, বা আই এম পারফেক্ট ফর ইন্টার্নশিপ? আচ্ছা, এক্ষেত্রে আপনার আমি যে বিভিন্ন আপনার টপিকস দেখাইছিলাম বা টেকনোলজি টুলস এন্ড টেকনোলজি দেখাইছিলাম, ঠিক আছে, যে এসকিউএল, পাইথন উইথ পান্ডাস, স্পার্ক, তারপর হচ্ছে আপনার এগুলা একটা আপনার প্রোগ্রামিং করতে করতে না আপনি আসলে বুঝে যাবেন যে আপনি আসলে কোন লেভেলে আছেন, ঠিক আছে। তো এটা একটা সার্টেন আপনার মধ্যে কনফিডেন্স গ্রো হবে যে না, এটা আসলে আই এম ওকে টু গো উইথ ইন্টারভিউ, ঠিক আছে। তো এখানে আরেকটা ব্যাপার যেটা আমি বলতে পারি আপনাকে, আপনি কোন একটা ইউজ কেস নিতে পারেন, ঠিক আছে। আপনি মনে করেন সবকিছু শিখলেন, ঠিক আছে, সবকিছু শিখার পরে মানে আপনার এসকিউএল, ডাটাবেস, তারপরে বিভিন্ন এই জিনিস শেখার পরে আপনি হচ্ছে একটা ইউজ কেস নিলেন, ইউজ কেস নেওয়ার পর আপনি পুরাটা ডিজাইন করলেন, ঠিক আছে। যে আপনি
ডাটা এক্সট্রাক্ট করতে পারতেছেন একটা সোর্স সিস্টেম থেকে, আপনি বিভিন্ন রুল অ্যাপ্লাই করতে পারতেছেন, দেন ফাইনালি একটা ডাটাবেজে লোড করতে পারতেছেন। তো এবং এটাকে আপনার একটা ডাটা পাইপলাইনিং, একটা শিডিউলিং করতে পারতেছেন। মানে একটা এন্ড টু এন্ড প্রসেস, আপনার এন্ড টু এন্ড প্রসেস আপনি যখন ডেভেলপ করতে পারতেছেন, এবং আহ, অনেকটা মানে আপনার কাইন্ড অফ উইদাউট হেল্প অফ চ্যাট জিপিটি, ঠিক আছে, চ্যাট জিপিটি হেল্প ছাড়া আপনার নিজের কনসেপচুয়ালি আপনি বুঝে করতে পারতেছেন, তখনই আসলে আপনি মনে করবেন যে না, ইউ আর ওকে টু গো উইথ ইন্টারভিউ, ঠিক আছে, এরকম ব্যাপারটা। জি ভাই, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, তাহলে আমরা লাস্ট আমার একটা প্রশ্ন ছিল চলে ভাইয়া। যাব। জি প্লিজ, প্লিজ প্লিজ। ভাইয়া আমি অলরেডি ডাটা অ্যানালিসিস কোর্সের মধ্যে আছি আপনাদের এখন। এই ডাটা ইঞ্জিনিয়ারের জন্য ডাটা অ্যানালিসিস কোর্সটা কি আমার ওইটা কি কমপ্লিট করা কি করলে কি খুব হেল্পফুল হবে, নাকি আমি ডাটা ডাটা ইঞ্জিনিয়ারিং পজিশনে যদি ইচ্ছার জন্য যদি আমি করি কোর্সটা করি বা আগাই, তাহলে কি হতে পারে, নাকি ওইটা স্কিপ আচ্ছা, না করাটা বেটার হবে? না না, কেন আপনি স্কিপ করবেন? কেন আপনি স্কিপ করবেন? আপনি ডেটা অ্যানালিস্টের আপনি যে কাজটা শিখতেছেন সেটা তো আপনার জব অপরচুনিটি বাড়তেছে না? হ্যাঁ, মানে দুইটা জব রোল নিয়ে আমি অপরচুনিটি, আগাতে পারবো তখন। হ্যাঁ হ্যাঁ, বোধ মানে এটা তো সিমিলার ফিল্ড না, মানে আপনার কাজ আলাদা বাট ফিল্ড তো সিমিলার। কারণ ডেটা ইঞ্জিনিয়ার কি করতেছে, যেটা র ডাটাকে প্রসেস করে দিচ্ছে সেই ডাটাকে অ্যানালাইসিস করতেছে না ডেটা অ্যানালিস্ট, তাই না? তো আপনি জি যখন ভাই। ডেটা ইঞ্জিনিয়ারিং এর স্কিল গুলো আপনার মাঝে থাকবে, তার মানে আপনার এট দ্য সেম টাইম ডেটা অ্যানালিস্ট প্লাস জুনিয়র ডেটা ইঞ্জিনিয়ার দুই ধরনের জব করার পসিবিলিটি আপনার হাই। তো আপনার স্কোপ বাড়তেছে না, ও আচ্ছা, বুঝতে জব পারছি। অপরচুনিটি বাড়তেছে না আপনার। জি ভাইয়া, হ্যাঁ এখন কারণ বুঝতে কারণ পারছি। এখন তো বাংলাদেশে অনেক ডেটা অ্যানালিস্টের জব পোস্ট হইতেছে, ডেটা ইঞ্জিনিয়ারিং এর জব পোস্ট হইতেছে, তো আপনি দুই জায়গায় দুই ভাবে আপনি ইয়ে করতে পারেন। আর বোথ আর সিমিলার, সিমিলার আচ্ছা, ফিল্ড না, আপনি কেন স্কিপ করবেন? আমি যদি যদি একটু যদি একটু জিজ্ঞেস করতে চাই যে কত পার্সেন্ট ডিফারেন্টটা হতে পারে, মানে কত পার্সেন্ট যদি আমি হিসাব করি যে কত পার্সেন্ট বেশি ওইটাতে বেশি স্কিল লাগে, মোর দেন 20%, আর নাকি বেশি স্কিল ওইখানে লাগে ডাটা ইঞ্জিনিয়ারের জন্য? না না, ডেটা ইঞ্জিনিয়াররা তো আপনার ড্যাশবোর্ড তৈরি করে না, তাই না? না না হ্যাঁ, তো তো এখানে তারা একই ফিল্ডে কাজ করতেছে, ডেটা নিয়ে কাজ করতেছে, ঠিক আছে? এর মানে তো এটা না যে ধরেন ডেটা অ্যানালিস্টের থেকে ডেটা ইঞ্জিনিয়ার আরো সিনিয়র, সিনিয়র না, অ্যাকচুয়ালি আসলে দুইটার কাজ আলাদা। হ্যাঁ, স্টেপ বাই একজন স্টেপ হচ্ছে, যেটা। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ, হয়তো আপনি র র ডাটাকে টান দিয়ে নিয়ে আসতেছে ডাটাবেজে, আপনি পরে ডাটাবেস থেকে টান দিয়ে নিয়ে আপনি অ্যানালাইসিস করতেছেন। তো মানে ব্যাপারগুলো হইতেছে কেমন, মানে ধরেন আমি একটু কাজটা আগায় দিলাম, আমার পর থেকে আবার আরেকজন শুরু করলো। তো আপনার যদি প্রিভিয়াস নলেজটাও থাকে তো এটা আপনার জব পাইতেও ভালো না? জব পাইতেও জি তো ভাই, ভালো, হ্যাঁ। কারণ ওই যে একটা কথা বলছি যে আপনি কোথায় কাজ করবেন এটা তো আপনি জানেন না। আপনার কি জানি না, হ্যাঁ। ডেস্টিনেশন কি ঠিক হয়েছে যে আমি এখানে কাজ করবো আর ওইখানে আমার এই কাজগুলো লাগে? এখন এমনও তো হইতে পারে যে ডেটা অ্যানালিস্টে জব করবেন সেখানে আপনার হয়তো ইটিএলও লাগতেছে, লাগতেই হ্যাঁ, পারে। এটা অনেক স্টার্ট আপে সময় স্টার্ট হইতে পারে, হ্যাঁ। স্টার্ট আপে কি হচ্ছে যে আপনার প্রতিটা কাজ করার জন্য লোক রেখে দিছে নাকি? স্টার্ট না আপে তো না, মাল্টিপল নলেজ লাগে। তো তখন আপনার এই ডেটা ইঞ্জিনিয়ারিং এর নলেজটা ডেটা অ্যানালিস্টের জবে হেল্প হবে। বুঝতে তো পারছি আপনি ভাই, কেন স্কিপ সেক্ষেত্রে বেটার করবেন? হয় কারণ বোঝা যায়, মানে অ্যাডভান্স স্টেপটা ধরা যায় যেটা কি হইতে পারে আগে থেকে, এটা হ্যাঁ ডিক করা যায়। অবশ্যই, অবশ্যই আপনি যত ফিল্ড সম্পর্কে ভালো জানবেন অবশ্যই আপনার জবের প্রবাবিলিটি বেশি, আপনার ফিল্ড বেশি, তাই না? থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ তাহলে। ভাই আমার একটা কোশ্চেন আমরা, ছিল, সাকিব ভাই। আচ্ছা হ্যাঁ হ্যালো। প্লিজ ভাই, জি জি প্লিজ। হ্যাঁ ভাই, কোশ্চেনটা ছিল যে এটা ভাইয়া, যে সামনের যেহেতু একটা এআই যে একটা রেভলিউশন ঘটছে, অলরেডি চলতেছে, জি অথবা মানে বাংলাদেশি জিনিসটা ওইভাবে এখন আজ পড়ে না, বাট হচ্ছে যে যেহেতু এক চ্যাট জিপিটি পুরা বিশ্বের অবস্থা খারাপ করে দিছে, তার উপর বেস করে আরো অনেক মানে রিলেটেড আপনার ওপেন এআই বেস অনেক চলে আসছে, ভিডিও এডিটিং থেকে শুরু করে পাওয়ার পয়েন্ট এআই অনেক কিছু চলে এসেছে। ভাই ডাটা ইঞ্জিনিয়ারিংটাকে আমাদের যেহেতু একটা এআই এর একটা রেভলিউশন ঘটছে, বিপ্লব ঘটছে, অথবা সামনে সবগুলা ওয়েবসাইট ওয়েব 3 তে কনভার্ট হয়ে যাবে, ওয়েব 2 থেকে ওয়েব 3 তে। So, ভাই এই ক্ষেত্রে ডাটা ইঞ্জিনিয়ারিং এর মানে এফেক্টটা কিরকম হবে, বা যদি আমরা ভাই ডাটা ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি ভাই কাজ করতে চাই জব সেক্টরে বা যে কোনো একটা আইটি সেক্টর বা আইটি ফিল্ডে, সেটা ভাই কি ধরনের রেভলিউশনারি আনতে পারে, এটা যদি একটু ভাই একটু কাইন্ডলি করতেন। কারণ ভাই বর্তমান সময় ভাই আমি একটু ছোট করে বলতেছি, আমি একটা স্টার্ট আপের সাথে জড়িত, মানে বাংলাদেশে আর কি। আপনার ফরেন বেসে তো অনেকে টেক বেস স্টার্ট আপ করতেছে, সেটা ডাটা রিলেটেড হোক বা যে কোনো একটা সার্চ বেস মডেল নিয়ে কাজ করতেছে। তো ডাটা ইঞ্জিনিয়ারিংটা ভাই এই ক্ষেত্রে মানে কোন ধরনের মানে ভাই এফেক্টটা ফেলতে পারে, যেটা এখনো বাংলাদেশে মানে ভাই এখনো ওইভাবে আসে না। যেমন ভাই যদি আমি বিশ্বের দিকে তাকাই দেখি যে ওনারা এখনো আহ প্রায় ডিসেন্ট্রালাইজ এবং ব্লক চেইন এবং হচ্ছে যে এই বেস নিয়ে অনেক বিভিন্ন ধরনের প্রোডাক্ট মানে বের করতেছে বা কাজ করতেছে।
যেটা এখনো বাংলাদেশ মনে করেন ওইভাবে এখনো গ্রোই করেনি। সো যদি আমি ডাটা ইঞ্জিনিয়ারিং এর কথাটা বলতে চাই, পুরো বিশ্বব্যাপী বা ফরেন বেস যদি আমি কথাটা বলতে চাই, এই ক্ষেত্রে এটা কতটুকু এফেক্ট ফেলবে এটা একটু কাইন্ডলি ভাই একটু ডিসক্রাইব করলে I think আমার জন্য এটা একটু উপকার হইতো। আচ্ছা, ধরেন আপনার এআই যত ডেভেলপ হবে, ডেটা ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ডও তত বাড়তে থাকবে। ঠিক আছে, কেন বাড়তে থাকবে জানেন? কারণ ধরেন যখন যত বেশি এআই ডেভেলপ হবে, তার মানে সব কোম্পানি চাবে তাদের এআই বেসড কোনো প্রোডাক্ট তৈরি করতে, তাই না? আর যখন এআই বেসড প্রোডাক্ট তৈরি করতে যাবেন, তখন কিন্তু আপনার ডেটা ইঞ্জিনিয়ারিং এর চাহিদাটা আরো বাড়বে। কেন বাড়বে? কারণ আপনি ওই যে সিআইসিডি কথাটা বলে আসছি প্রিভিয়াসলি। হ্যাঁ, তো এরকম আসলে অনেক স্টেপস আছে বা অনেক কিছু অটোমেটেড করার প্রয়োজন হবে। যে লাইভ ডেটা আসতেছে, আবার লাইভ ট্রেনিং হচ্ছে মডেল, আবার হচ্ছে যে আপনি লাইভ মানে প্রোডাকশন হচ্ছে, মানে সবকিছু যে লাইভ বা সবকিছু অটোমেটেড। তো মানে মানে ডেটা ছাড়া তো আর এআই তৈরি করা, মানে এআই মডেল তৈরি করা সম্ভব না, তাই না? আর ডেটাটা আসবে কই থেকে, কোন রিসোর্স থেকে আসবে, বা কোন পাইপলাইন ফলো করে আসবে? তো এই কাজগুলো কে করবে? এই কাজগুলো তো ডেটা ইঞ্জিনিয়াররাই করবে, তাই না? আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সবাই আসলে কেন প্যানিক খায় আমি জানি না। এআই ডেভেলপ হওয়া মানে ভালো, আমাদের জন্য খারাপ না কিন্তু। কারণ কোনো কোম্পানি ভাই তাদের ডেটা কিন্তু অন্য কারোর সাথে শেয়ার করে না। এমন আমি অনেক কোম্পানি চিনি, অনেক বড় বড় কোম্পানি, অনেক ছোট ছোট কোম্পানি, তারা হচ্ছে যে কোনো প্রকার এপিআই ইউজ করে না। তারা নিজের স্ক্র্যাচ থেকে মেশিন লার্নিং মডেল তৈরি করতেছে। তার কারণ কি? ডেটা ইজ ইম্পর্টেন্ট। এমনকি ক্লাউডেও ডেটা রাখে না, এরকম অনেক বড় বড় কোম্পানি আছে। আমি যে কোম্পানি, তারাও রাখে না। আমি জিজ্ঞাসা করছিলাম যে কেন ক্লাউড ইউজ করা হয় না, বলছে না ওই আমরা কাউকে বিশ্বাস করি না। তার মানে কি? মানে আপনি শুধু এআই আসতেছে বলে আমরা অনেকে হচ্ছে যে আমরা অনেক চিন্তা করি, কিন্তু মানে এটা হচ্ছে সত্য কথা যে কোম্পানি তাদের ডেটা আসলে কারোর সাথে শেয়ার করবে না, আর করতেও চায় না। তো দ্যাটস ওয়াই এআই যতই আসুক আর যাই করুক, এআই হয়তোবা এআই এর হেল্প নিয়ে হয়তোবা আপনি একটা ভালো কাজ করবেন, বা একটা কাজ হয়তো আগে খুব কষ্ট হইতো এখন হয়তো আরো ফাস্ট করবেন। কিন্তু এর মানে এটা না যে আপনি অটোমেটিক আপনার ডেটা মানে এআই পাইপলাইন তৈরি করবে, এআই সব কাজ করবে, এআই প্রসেস করবে, এআই আবার মডেল তৈরি করবে, এরকম মানে এমনটা হওয়ার সম্ভাবনা অনেক কম। বাট পজিটিভ দিক হইতেছে, যত বেশি এআই ডেভেলপ করবে, ডেটা ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডটাও আসলে ততটা ডেভেলপ করবে। এটা হচ্ছে যে মানে আমার থিঙ্কিং, আমি যতটুকু শাকিল ভাই বুঝি। জাস্ট আপনার সাথে জাস্ট অ্যাড করতে চাই এখানে আসলে এক্স্যাক্টলি এরকমই। এখানে তো আসলে ডাটা পাইপলাইনিং বা ডাটা ইঞ্জিনিয়ারিং তো আসলে আহ, আপনার বিভিন্ন সোর্স সিস্টেম থেকে ডাটাটা ইন্টিগ্রেট হয়ে আসছে, তাই না? এখন আপনার এআই কে বা চ্যাট জিপিটি কে যদি আপনি ইনফরমেশন গুলো শেয়ার করেন, ও তো আর ওই জিনিসটাকে তো, সে হয়তো বা সে কোনো ক্লু দিবে, কোনো প্রোগ্রামিং দিবে, কিন্তু সে তো পুরো জিনিসটাকে অটোমেট করে দিতে পারবে না। তো অটোমেটের কাজটা কে করবে? অটোমেটের কাজটা তো আসলে ডাটা ইঞ্জিনিয়ারই করবে আলটিমেটলি, তাই না? আর আরেকটা জিনিস যেটা শাকিল ভাই আপনি বলছেন, এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার যে প্রত্যেক কোম্পানির সেন্সিটিভ একটা ডাটা আছে, ঠিক আছে? এবং এটা কমপ্লায়েন্স এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু এই ধরনের ইয়াগুলো খুব স্ট্রিক্টলি ফলো করা হয়। যে এখন এই ধরনের সেন্সিটিভ ডাটা, এটা তো আসলে তারা মানে এটাকে যে ফ্লাশ করবে না, তাই না? তো এই রাইট। জন্যই হচ্ছে আসলে এআই দিয়ে কখনো, এটা আসলে আপনি এক্স্যাক্টলি ঠিক বলছেন যে এখন একটা প্যানিক তৈরি হচ্ছে যে এআই দিয়ে সবকিছু রিপ্লেস হয়ে যাবে। ইটস নট ট্রু। এটা আসলে রং কনসেপ্ট। কারণ ডাটা তো পাওয়া লাগবে আগে, তাই না? ডেটা না রাইট। জি পাইলে ভাইয়া। মানুষ কিভাবে সেটা দিয়ে কাজ করবে বলেন? কিন্তু ডাটা তো কেউ দিবে না। আমি দিব? আমার আমার কোম্পানির ডেটা আমি কি শেয়ার করবো? না কারোর সাথে ভাইয়া, শেয়ার করবো? আমি তো শেয়ার করবো না। সে তো অবশ্যই না। এই ক্ষেত্রে ভাইয়া যেমন আমি ভাইয়া যদি একটু আমি একটু আমার মানে আমার নিজস্ব কনসেপ্ট থেকে বলতেছি, সেটা হচ্ছে ভাইয়া আপনার যে ফরেন বেস ম্যাক্সিমাম এখন কোম্পানিগুলো দেখতেছি যে সাপ্লাই বেস সিস্টেমের জন্য ওনারা বিভিন্ন ধরনের পস সিস্টেম তৈরি করতেছে। পস সিস্টেমটা কি, এটা পুরোটা ট্রান্সপারেন্ট থাকবে এবং হচ্ছে যে আপনার সাপ্লাই চেনের অফিসটা অনেকটা কমায় নিয়ে আসবে। তো ওরা এটাকে মানে ওরা এই পস সিস্টেমটাকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বা ওয়াইডলি ওরা জিনিসটাকে ইউজ করতেছে। তো এই ক্ষেত্রে ওদের সিস্টেম গুলো দেখতেছি যে ওরা মানে মোটামুটি মানে এই সকল ডাটা বেসেই মানে জিনিসগুলোকে মানে খুব ভালো লেভেলের ইউজ করতেছে। যেমন আপনার এগ্রিভি নামে একটা কোম্পানি আছে, এগ্রিভি ARI, সরি এগ্রিভি, হ্যাঁ এগ্রিভি নামক এক মার কয়েকটা কোম্পানি আছে যারা হচ্ছে যে পস সিস্টেম ইউজ করতেছে আপনার হচ্ছে যে এই সকল ডাটা রিলেটেড উপর বেস করে আর কি, মানে ট্রান্সপারেন্ট যে কনসেপ্ট আর কি, যেটা হয়তো পুরা USA বা কানাডা বা আদার্স কান্ট্রি হয়েছে,
এটা এখন আমাদের সাউথ ইস্ট এই কান্ট্রি যেটা আছে ইন্ডিয়া বা বাংলাদেশ বা পাকিস্তান, এটাতে এখনো ওইভাবে আসেনি। বাট এটা কিভাবে আপনি মনে করেন যে এটা সামনে এটাতে আসলে মানে আমরা এই জিনিসটাতে ট্রান্সপারেন্ট হওয়াতে আমরা ইচ্ছুক হবো, বা বাংলাদেশের ক্ষেত্রে এটা খুবই একটা ভালো লেভেলের জিনিসটা ইনপুট হইতে পারবে? কারণ বড় ধরনের যে আমাদের বাংলাদেশে যে দেখি যে একটা সিন্ডিকেট বা যেটা দালাল বা ব্রোকার যেটা মধ্যপন্থা থাকে, যেটার কারণে হয়তো বা পণ্যের দাম হাই হয়ে যায় বা ইনফ্লেশনটা হাই হয়ে যায়, তো সেক্ষেত্রে কি এই কনসেপ্ট গুলো কি ভাইয়া মানে আপনার ইউজেবল হবে কিনা বাংলাদেশে, বা আদৌ কি এটা অ্যাপ্লিকেবল হবে কিনা, যদি আপনি একটু আচ্ছা আপনার ভাই, ওপিনিয়নটা এটা জানাতেন। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 2024 সাল, বুঝছেন? 2024 সালে এসে কেউ শুধু বাংলাদেশ নিয়ে ভাবে না। 2024 সালে আপনাকে ভাবতে হবে ওয়ার্ল্ড ওয়াইড কি হইতেছে, কারণ আপনি আপনি কি হচ্ছে সারা জীবন বাংলাদেশে থাকবেন এমনটা বিষয়টা বিষয়টা এরকম ভাবার কিছু নাই আমার মতে। আপনি যেখানে অপরচুনিটি পাবেন আপনি সেখানেই জব করতে পারেন, সেটা রিমোটলি হোক বা আপনার ফিজিক্যালি গিয়া হোক, যেখানে অপরচুনিটি পাবেন। তো ডেটা ফিল্ডটা এমন একটা ফিল্ড হয়ে গেছে এখন যে আপনি বাংলাদেশে বসে জার্মানিতে জব করতে পারেন, বা বাংলাদেশে বসে ইউএস জব করতে পারেন, অথবা আপনি জব অফার নিয়ে আপনি সরাসরি চলে আসতে পারেন। তো বাংলাদেশে কি হইতেছে না হইতেছে এটা নিয়ে আমার আমার কোনো হেডেক নাই। ওকে, ওকে, ধন্যবাদ ভাই।